আজকের আলোচনাটা কিন্তু বেশ মজার। আমরা কথা বলবো এমন দুজন কিংবদন্তিকে নিয়ে যাদের জন্ম দুটো আলাদা শতাব্দীতে, দুটো আলাদা পৃথিবীতে, কিন্তু তারপরেও কিভাবে তাদের রেখে যাওয়া উত্তরাধিকার একই সুতোয় বাঁধা পড়ল। চলুন সেই গল্পটাই শোনা যাক। এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। একটু ভেবে দেখলে ১৯ শতকের ইংল্যান্ড আর ২০ শতকের বাংলা, এদের মধ্যে মিল খুঁজে পাওয়া তো প্রায় অসম্ভব, তাই না? কিন্তু সাহিত্যের এক অদ্ভুত জাদুতে এই দুই ভুবন এক বিন্দুতে মিলে গেছে। কিভাবে? সেই রহস্যটাই আজ আমরা খুঁজে বের করব। তাহলে চলুন প্রথমে পরিচয় হয়ে নিই আমাদের এই দুই কিংবদন্তির সাথে। একদিকে আছেন ১৯ শতকের ইংল্যান্ড কাঁপানো সাহিত্যিক চার্লস ডিকেন্স, আর অন্যদিকে ২০ শতকের বাংলা সাহিত্যের এক দিকপাল আখতারুজ্জামান ইলিয়াস। এবার চলুন একটু দেখি তাদের জন্ম আর বেড়ে ওঠার পরিবেশটা কতটা আলাদা ছিল। এখানেই কিন্তু তাদের দুজনের পার্থক্যটা সবচেয়ে বেশি চোখে পড়ে। প্রথমে চার্লস ডিকেন্স। তার জন্ম হয়েছিল সেই ১৮১২ সালে, মানে ভিক্টোরিয়ান যুগের একদম শুরুর দিকে। আর ঠিক তার এক শতাব্দীরও বেশি সময় পর, মানে ১৯৪৩ সালে জন্ম হয় আখতারুজ্জামান ইলিয়াসের। ভাবা যায় সময়ের কি বিশাল একটা ব্যবধান। শুধু সময়ই না, জায়গার পার্থক্যটাও বিশাল। একজন জন্মেছেন ইংল্যান্ডের পোর্টসমাউথে, আর আরেকজন আমাদের বাংলার গাইবান্ধায়। মানে দুটো জগৎ যেন দুটো মেরুর। এত সব পার্থক্য, কিন্তু একটা জায়গায় এসে তারা মিলে গেছেন, আর সেটা হলো তাদের লেখা, তাদের অমর সৃষ্টি। চলুন এবার সেদিকেই নজর দেওয়া যাক। ডিকেন্সের লেখার আসল জাদুটা কি ছিল জানেন? ছিল তার গভীর জীবনবোধ, অসম্ভব বাস্তবতাবোধ আর মানবিকতা। তার লেখা শুধু গল্প ছিল না, ছিল সমাজের একটা আয়নার মতো, যেখানে সাধারণ মানুষের জন্য তার দরদটা একেবারে স্পষ্ট ফুটে উঠত। ভাবুন তো, অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড বা হার্ড টাইমসের মতো উপন্যাসগুলোর কথা। এগুলোতে তিনি কি অসাধারণভাবে শিল্প বিপ্লবের সেই সময়কার ইংল্যান্ডের সাধারণ মানুষের কষ্ট, শোষণ আর লড়াইয়ের ছবি এঁকেছেন। এগুলো শুধু কাহিনী না, এগুলো এক একটা ঐতিহাসিক দলিল, যা আজও আমাদের নাড়া দিয়ে যায়। আর ঠিক এখানেই ইলিয়াসের সাথে ডিকেন্সের আশ্চর্য মিল। ইলিয়াসও কিন্তু লিখেছেন একেবারে মাটির কাছাকাছি থাকা মানুষদের নিয়ে। তার চিলেকোঠার সেপাই বা খোয়াবনামা পড়লে বোঝা যায় বাংলার সাধারণ মানুষের জীবন সংগ্রাম, তাদের স্বপ্ন, তাদের ইতিহাসকে তিনি কতটা কাছ থেকে দেখেছেন। তার প্রত্যেকটা লেখা যেন জীবন্ত বাস্তবতা। আচ্ছা, এই যে দুজন এত বড় মাপের লেখক, তারা তাদের সময়ে কতটা পরিচিতি বা সম্মান পেয়েছিলেন, চলুন সেটাও একটু জেনে নেওয়া যাক। ডিকেন্সের ব্যাপারটা ছিল একেবারেই অন্যরকম। তিনি তো তার সময়ের রীতিমতো একজন সেলিব্রিটি ছিলেন। তার লেখা বের হওয়া মানেই হইচই পড়ে যেত, মানে বেঁচে থাকতেই তিনি কিংবদন্তি হয়ে গিয়েছিলেন। অন্যদিকে আখতারুজ্জামান ইলিয়াসও তার কাজের জন্য প্রচুর সম্মান পেয়েছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন দেশের অন্যতম সেরা সম্মান ২১শে পদক। এছাড়াও দেশ বিদেশে আরও অনেক গুরুত্বপূর্ণ পুরস্কারে তাকে সম্মানিত করা হয়েছে। তো সময়ে, দেশ, সংস্কৃতি সবকিছুর বাধা পেরিয়ে এই দুজন মানুষ আমাদের জন্য কি রেখে গেছেন এক অমর উত্তরাধিকার। তাদের এই যাত্রার বিশালত্ব আর যোগসূত্রটা বুঝতে চলুন একবার তাদের জীবনকালের দিকে তাকানো যাক। এই টাইমলাইনটা দেখুন, ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যাবে। ডিকেন্স মারা যাওয়ার প্রায় ৭৩ বছর পর ইলিয়াসের জন্ম। কি অবাক করা ব্যাপার, তাই না? অথচ দেখুন, সাহিত্যের দুনিয়ায় তারা যেন একে অপরের খুব কাছের। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? জন্ম, সময়, জায়গা, পরিবেশ এত কিছু আলাদা হওয়া সত্ত্বেও একটা জায়গায় কিন্তু তারা একেবারে এক, আর সেটা হলো তাদের কালজয়ী সৃষ্টি। মৃত্যুর এত বছর পরেও তাদের জনপ্রিয়তা একটুও কমেনি, বরং দিন দিন বাড়ছে। তাদের লেখা আজও ততটাই প্রাসঙ্গিক, ততটাই শক্তিশালী। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, কি এমন গুণ আছে যা সাহিত্যকে সময় আর দেশের গণ্ডি পেরিয়ে অমর করে তোলে? কি সেই জাদু যা দিয়ে একজন লেখক শত শত বছর পরেও মানুষের মনে বেঁচে থাকেন? হয়তো উত্তরটা লুকিয়ে আছে ওই গভীর মানবিকতার মধ্যেই। একটু ভেবে দেখবেন।